আমি কিছু বলতে পারবো না। আমি টেকনিক্যাল লাইনে কাজ করতেছি, লেখাপড়া করি না। সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটু সামান্য বলবো যে একটা মানুষ, আমরা সারাদিন কি করা যায়। উনি ইউনিয়ন পরিষদে কাজ করছে, হালুডি করছে, সার্জারি করছে, দেশ গ্যাস খালিদি করছে, যারা ময়মুরব্বী আপনি সবাই জানেন। কিন্তু একটা লোকের দ্বারা এত সম্ভব না। তারপরে রাত্রে হেরিকা নামাই দিন করে নির্জন জায়গা জায়গা আকাশ দিয়ে চালিয়ে থাকতো। কি রোজগার করছে, কি কামাই করছে আমার সাথে জানি না। উনি আমার সাথে করে গেছে মৃত্যুর সময় 7 দিন আগে বাড়ি বলিয়া কইছে যে আমাকে আর 7 দিন দেখতে পারবো, 7 দিনের মধ্যে চলে যান। বরিয়াল নিলাম চিকিৎসার জন্য। 3 দিনের দিন কয় আমার আর রাখতে পারবে না, আমার 3 দিনের টাইম আছে। নিলাম মেডিকেলে, যেদিন চলে যাবে সেদিন ভোরের দিকে মেডিকেল থেকে আসি, তখন কয় যে দুপুরে করতে ভাত খাওয়াবি আমাদের, আমি আর সন্ধ্যা চলে যাবো। একটা দৃঢ় সত্য, সত্য। আমি মুসলমান, সত্যি কথা বলি। ওনার জীবন উনি মিথ্যে করে না, আমাকেও বলতে দেয় না। সত্যি কথা বলবা, তাতে তোমার জেল হোক, ফাঁস হোক, কোনো আপত্তি নেই। মরবা, সত্যি কথা বলবা, মানুষের উপকার করবা। তা দুপুরে নিয়ে ভাত খাওয়াইয়া যখন বৈদ্যা নিয়ে আসতে আসি, তখন করলো যে সকালে আমি সন্ধ্যায়, আমি সন্ধ্যা চলে যাবো। আগে তোমার সাথে কথা বেশি আমি চলে যাবো। আর আগে একটু রহস্য করছে, আমাকে গ্রামের ডাক্তার সাহেব আইসি কিনা জানি না, এর মধ্যে আমি দেখিনি চোখে আমার স্বামী করা, আমি লোক ঠিক করতে পারি না। আরো বহুত কথা আছে, স্বামী সম্বন্ধে বহুত কথা বলতে পারবো না। তবে সেই ডাক্তার সাহেব আমার বাড়িতে যখন আমার বাবার পাট ধরাই বলল, মারবাড়ি কেমন বলবেন, কত সত্যি, ডাক্তার সাহেব থাকলে জিজ্ঞাসা করে। তখন বললো যে আগাই আলো সব আমার পায়ের কাছে বলছে, আমার রাখতে পারবো না, আমি চলে যাবো। এই যে করলো। তারপর বলছে নিয়ে করলাম, যেদিন মরবে সন্ধ্যা চলে দেবে, দুপুরে উনি বলবে আমি সন্ধ্যা চলে যাবো, তুমি সকালে আসবে আমার দুধ দেখতে চাও। আর ওই ভোরে নিয়ে করছে তোমার মেজো ছেলের গ্রামে পাঠাইয়ে সবাই জানাও যে আমি সন্ধ্যা চলে যাবো, যদি কেউ দেখতে ইচ্ছে করে জানাই দেখে। আমার কথা কিন্তু সত্যি। ঠিকই দুপুরে খাওয়াইলাম, সন্ধ্যার সঙ্গে সঙ্গে গেলাম, ঠিক সন্ধ্যার সাথে চলে গেল। তারপরে তো ওনার মরদ দান করতে হবে মেডিকেলে, ওনার চক্ষু দান করতে হবে ঢাকা আইডিয়াতে, এই সমস্ত দায়িত্ব আমার কাছে দিল। আগে থাকছি আমি টেলিফোন করলাম খুলনায়, জেলা প্রশাসক ছিল এমএ আউয়ার, ওনার কাছে, উনি খুলনায় গেছিল বরিশাল থেকে, ওনার কাছে টেলিফোন করলাম যে তার বাবা তো মারা গেল। উনি রাত্রের মধ্যে গিয়ে বসছে বরিশাল। তারপর চক্ষু দেয়া এই আইডিয়াকে দান করছি আমার নিজের হাতে, এবং মরদেহ আমার নিজের হাতে আমি বরিশাল মেডিকেল কলেজে দান করছি প্রিন্সিপাল সাহেবের কাছে। এগুলিয়া আমি আজকে মতো শেষ করছি, আমার বলার মতন কোনো শক্তি নেই। বিশ্বভিত্তিক বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক জনাব গোলাম মুস্তফা, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আসসালামু আলাইকুম। আমি বরিশাল রেঞ্জে যোগদান করেছি গত বছর মার্চ মাসে। এর আগেও আমি বরিশাল জেলায় আর্ম পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসাবে দায়িত্বে নিয়োজিত ছিলাম। তখনও আমি প্রয়াত আরজ আলী মাহমুদ সাহেবের নাম শুনিনি। মাস 3 আগে আমার 2 বন্ধু ঢাকা থেকে, তাদেরকে বললাম যে আমি এখনো তার নাম শুনি, অথচ এর আগে 89 আমি এখানে চাকরি করে গেছি বরিশাল ব্যাটালিয়ন হিসাবে। ডিআইজি হিসাবেও প্রায় 9 মাস চাকরি করার পরও ওনার নাম শুনিনি। সেই জন্য আমি নিজে লজ্জিত এবং দুঃখিত। অনেকে তার সম্পর্কে দেখলাম যে খুব একটা ভালো ধারণা নেই। এরপরে আমি খুঁজতে লাগলাম যে তার
লেখা বই কোথায় পাওয়া যায়। এরপর এক ইঞ্জিনিয়ার সাহেব আমাকে 3টা বই উপহার দিলেন। আমি 3টা বই পড়া শেষ করিনি। রাস্তা কিন্তু 2টা আছে রামপুরে যাওয়া। একটা হলো সরাসরি ব্রিজের কাছে গিয়ে থামে, আরেকটা হলো হাতের ডাইনে টার্ন নিয়ে যেতে হয়। তখন রাস্তাটা খুব একটা ভালো ছিল না। আপনারা অনেকেই বলেছেন রাস্তাঘাটের উন্নতি করা দরকার এবং আরজালি মাতব্বর সাহেবের বাড়ি পর্যন্ত যাতে গাড়ি নিয়ে যাওয়া যায় সেরকম একটা বন্দোবস্ত করা। সঙ্গত কারণে আমি আপনাদের বক্তব্যের সাথে একমত পোষণ করি। আমি নিজে ওইখানে যেতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে এবং আমার সাথে যে 2জন ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন এর আগে রামপুরি গ্রামে গিয়েছেন, আরেকজন ছিলেন সম্পূর্ণ নবাগত। কাজেই তারাও উপলব্ধি করেছেন যে রাস্তাটি ফাঁকা হওয়া দরকার যাতে গাড়ি বাড়ি পর্যন্ত যায়। আপনারা বলেছেন দেশ বিদেশের অনেক পর্যটক এখানে আসে। আমি মনে করি আরো ব্যাপকভাবে হয়তো ভবিষ্যতে আসবে, কারণ আরো জানি মাতব্বরের মতো এরকম অশিক্ষিত লোক পৃথিবীতে খুব বিরল। আমরা হয়তো এখনো সেটা পুরোপুরি উপলব্ধি করতে পারি না। অজপাড়াগাঁয়ের একজন অশিক্ষিত লোক নিজের প্রচেষ্টায় উনি যে কত পড়াশোনা করেছেন, নিজে বই না কিনে অন্যের পাঠাগারে, স্কুল কলেজের পাঠাগারে, বিভিন্ন লাইব্রেরিতে উনি পড়াশোনা করেছেন। এটা আমরা যত সহজে বলি, কিন্তু কাজটা এত সহজ ছিল। কাজেই উনার মতো ব্যক্তিত্বকে মূল্যায়ন করে বক্তব্য রাখার যোগ্যতা এখনো আমাদের নেই। কাজেই এখানে ভবিষ্যতে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে থেকে অনেক লোক আসবে এই পুণ্যভূমি দেখার জন্য এবং এই এলাকার লোক হিসাবে আপনারা যেমন গর্বিত। আজকে আমি আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি যে উনার মতো একজন বিস্ময়কর ব্যক্তিত্বের স্মরণ সভায় আমি এখানে উপস্থিত হতে পেরেছি এবং বিশেষ অতিথি হিসেবে যারা আমাকে এই সম্মান দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিছুদিন আগে আমার এক জুনিয়র ছেলে আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এখানে আছে, তাকে আমি বলেছি আরজালি মাতব্বর সাহেবের নাম শুনেছেন? বলছে স্যার আমি অনেক আগে শুনেছি। কোথায় শুনেছেন? আমি পূর্বদেশে যে কুড়িগ্রামে থাকাকালে, কুড়িগ্রামে উনি এসপি হিসাবে ছিলেন, তখন উনি অ্যাডভোকেট এনামুল হক চাঁদ, যিনি কুড়িগ্রামের লোক, তার কাছে শুনেছেন এবং তার কাছ থেকে আরজালি মাতব্বরের বই নিয়ে উনি পড়াশোনা করেছেন। কালকে আমি তার সাথে টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি হেডকোয়ার্টারে না থাকায় তাকে আজকে আমি এখানে নিয়ে আসতে পারি না। হয়তো অন্য কোনো সময় তাকে আরজালি মাতব্বর সাহেবের বাড়িতে আমি নিয়ে যাব। এনামুল হক চাঁদ, যিনি কুড়িগ্রামে থাকেন, যিনি ওইখানের একজন প্রখ্যাত অ্যাডভোকেট, তাকে আমি বললাম যে আরজালি মাতব্বর সাহেবের বই আপনি কখন পেয়েছেন? বলে যে আমি ওনার সম্পর্কে অনেক আগেই জানি। এই বই পুস্তক এই সুন্দর আকারে প্রকাশ হওয়ার আগে থেকে উনি আরজালি মাতব্বরের নাম শুনেছেন। আমি বরিশালে আসার জন্য তাকে দাওয়াত দিয়েছি যে আপনি আসেন, আমি আপনাকে আরজালি মাতব্বর সাহেবের বাড়িতে নিয়ে যাব। উনি আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন, কিন্তু কখন আসবেন সেই দিন তারিখ এখনো হয়নি। তো যাই হোক, বাংলাদেশের অনেক জায়গাতে আরজালি মাতব্বর সাহেবের নাম
অত্যন্ত আগ্রহ করে লোকজন জেনেছে, জানে এবং জানার সুযোগ সৃষ্টি হয়েছে এই সুন্দর সুন্দর বইয়ের মাধ্যমে। আমি আশা করি যে ধন্যদশা দেখলাম ওনার লাইব্রেরি আরোই মঞ্জিল, সেই আরোই মঞ্জিলের অর্থাৎ লাইব্রেরির যে ধন্যদশা, এটা বরিশালের জেলা প্রশাসক মহোদয় এবং কমিশনার মহোদয় এখানে আছেন, তাদের ঐকান্তিক চেষ্টায় আমি মনে করি এবং আমাদের সম্মিলিত প্রয়াসে এই লাইব্রেরির মান এবং লাইব্রেরির আকার আরো বড় হবে সে প্রত্যাশা আমি করি। রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারে বলেছেন, যেটা নাকি অত্যন্ত দরকার। কমিশনার সাহেবের যে অবস্থা আমারও ঠিক এরকমই, তবে যেহেতু জেলা প্রশাসক মহোদয় এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক ওনাদের মাধ্যমে হয়, সেই জন্য আমিও আপনাদের একজন হয়ে ওনাকে অনুরোধ করব যে রাস্তাটা যাতে ভালো হয়, পাকা হয় এবং গাড়ি ওনার বাড়ি পর্যন্ত যেতে পারে, সেই জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া দরকার উনি নেবেন, সেই অনুরোধ আমি আপনাদের হয়ে আপনাদের রাখি। আমি একটু আগেই বলেছি যে আরজ আলী মাতব্বর সাহেব সম্পর্কে বক্তব্য রাখার যোগ্যতা আমার নেই। আমি সবেমাত্র তার আদর্শ, তার দর্শন পড়াশোনা শুরু করেছি, সেই জন্য আমি তার আদর্শ এবং তার দর্শন সম্পর্কে আলোচনায় যেতে চাই না। আপনারা তার সম্পর্কে এতক্ষণ যা বলেছেন আমি অত্যন্ত মনোযোগ দিয়ে আপনাদের বক্তব্যগুলি শুনেছি। সময় স্বল্পতার জন্য হয়তো আপনাদের মনে কষ্ট হয়েছে, আর বারবারই আমাদের রেফারেন্স দেওয়া হয়েছে যে আমরা মূল্যবান বক্তব্য দেব, আমাদের সময় খুব কম। আসলে কিন্তু তা না, মূল্যবান বক্তব্য আপনারাই দিয়েছেন, আপনাদের কথা আমরা শুনেছি, আপনারা তার সান্নিধ্যে ছিলেন এবং প্রত্যক্ষভাবে তাকে দেখার সুযোগ পেয়েছেন। আমি এখানে আসার আগে এবং প্রথম যারা আমাকে এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাতে যায়, তাদের কথা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে মরহুম আরজ আলী মাতব্বর সাহেব সম্পর্কে এই আলোচনা অনুষ্ঠানে আমি অনেক কিছু জানতে পারবো, জানার সুযোগ হবে। আমি সত্যি আজকে আপনাদের মাঝে এসে তার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনেছি, তার সম্পর্কে জানার আগ্রহ আমার খুব প্রবল। আপনারা অনেকেই বলেছেন ধর্ম সম্পর্কে তার মনোভাব বলেছেন, কিন্তু আমি যতটুকু তার বই পাঠ করে জেনেছি, তার বক্তব্যগুলো আমার খুব ভালো লেগেছে। উনি যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করেছেন, যে প্রশ্ন আমার মনেও জাগে, আপনাদের মনেও জাগে। যা হোক, সেই দিকে আমি যাচ্ছি না। আপনাদের এই প্রয়াস আগামীতে আরো সুন্দর এবং বৃহত্তর কলেবরে আসুক এবং আপনাদের আজকে যে এখানে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা এর উদ্যোক্তা, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়, উনি আরজ আলী মাতব্বর সাহেব সম্পর্কে অনেক কিছু জানেন এবং ওনার সম্মাননার ব্যাপারে, ওনার আদর্শ এবং দর্শনকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের মাঝে ওনার যে জ্ঞানের আলো তা বিতরণের জন্য যে প্রয়াস চালাচ্ছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়াও আমাদের মান্নান সাহেব যে বক্তব্য রেখেছেন, উনি মোটামুটিভাবে আরজ আলী মাতব্বর সাহেব সম্পর্কে যে ধারণা আমাদেরকে দিয়েছেন এবং অন্যান্য বক্তব্য যে দিয়েছেন আপনারা সবাই, তাতে আমি মনে করি যে এলাকাবাসীর যে আশা এবং প্রত্যাশা আরজ আলী মাতব্বর সাহেব সম্পর্কে, তার প্রতিফলন ঘটবে আগামী আপনাদের এই অনুষ্ঠানগুলিতে। আপনাদের অনুষ্ঠান আরো সুন্দর হবে, আগামীতে আরো বৃহত্তর কলেবরে হবে,
সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাকে এখানে আসার সুযোগ দিয়ে এবং সম্মানিত করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। মন্ডলী, এবারে আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি বরিশাল বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস। সুধী মন্ডলী, বক্তব্য শুনব জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়। আসসালামু আলাইকুম। তালতলিতে আজকে এই অনুষ্ঠান অর্থাৎ মহান দার্শনিক কারোগারী মাতবরে 17তম মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে অভিষ্ট বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় এবং মাতবর সাহেবের সন্তান মালিক মাতবর, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী, আসসালামু আলাইকুম। প্রকৃতপক্ষে আওয়াজ আলী মাতবরের চেতনা, ধারণা, চিন্তা ভাবনা, তার কর্মকাণ্ড ইত্যাদি বিষয়ের উপরে আমার ধারণা, জ্ঞান খুবই কম। বলতে গেলে একদম শূন্যের কোঠায়। আপনারা যারা এই এলাকার লোকজন, যারা তার সান্নিধ্যে এসেছেন, তার কথাবার্তা শুনেছেন, তার সাথে আড্ডা দিয়েছেন, তারাই ভালো জানবেন। অথবা কিছু পরিবর্তন করে সে ব্যবস্থার মধ্যে লোকজনকে যদি আরো ভালোভাবে জীবনযাপনের মধ্যে নিয়ে আসা যায়, এইরকম চিন্তা কেউ যদি করে, তাৎক্ষণিকভাবে সেই লোকের বিরুদ্ধে, সেই সংস্কারকের বিরুদ্ধে যেতে চায় না। সমাজ, আমাদের দেশে যে সমাজ ব্যবস্থা আছে, সেখানে আরব আলী মাতবর, কারণ আপনাদের কথা থেকে আমার মনে হয়েছে যে তার মনের মধ্যে একটা সংখ্যা লেগেছে, চিন্তা হয়েছে এই ব্যবস্থা থাকা উচিত নয়। এই ব্যবস্থায় কিছু লোকের উপকার হচ্ছে, অন্যদের হচ্ছে না, অথবা কয়েকজন লোকের উপকার হচ্ছে একটা সমাজের মধ্যে, একটা গোষ্ঠীর মধ্যে, সমস্ত লোকের উপকার হচ্ছে না। তখন উনি বিকল্প চিন্তা করতেই পারেন, যেকেও করতে পারেন, এগুলো তারাই করতে পারেন যারা সমাজ নিয়ে গভীরভাবে চিন্তা করে। মানুষ নিয়ে যারা গভীরভাবে চিন্তা করেন, তাদের মধ্যে কিন্তু এই চেতনাটা সাধারণত আসে। তো মাতবর সাহেব, আরবের মাতবর সাহেব কিভাবে চিন্তা করেছেন, আপনারা যারা তার সঙ্গে শিক্ষক বললেন, প্রকাশক বললেন, অন্য সবাই বলেছেন, যারা সংস্পর্শে যারা এসেছেন, মান্নান সাহেব বললেন, অনেকেই বলেছেন। আমার তো ধারণা এরকম, ওনাকে নিয়ে আপনাদের বাইরেও যারা ওনাকে নিয়ে চিন্তা করেন, ওনার সান্নিধ্যে কিছু এসেছে, তারা কিন্তু বেশ কিছু পুস্তিকা, বই বের করেছে। এবং আমার আরেকটি ধারণা কিন্তু আরব আলী মাতবর সম্বন্ধে সমস্ত লোক কিন্তু বসলে জানে না, জানে না। এটা কিন্তু জানানো দরকার। আরব আলী মাতবর কে, কি ছিলেন, কি করতেন, তার চেতনা কি ছিল, তিনি মানুষ নিয়ে কি করতে চান, ইচ্ছা আছে, তিনি
আপনার সাথে মানে বিশেষ কথাবার্তা বলেছে, এখন অনেক লোক আছে আর কি। এই জন্য আমার একটা পরামর্শ থাকবে। পরামর্শটা এরূপ যে যেমন আরব আলী লাইব্রেরি আছে, আরব আলী গবেষণা কেন্দ্র হওয়া দরকার। কি গবেষণা হবে? আরব আলী যাদের সাথে মিশেছে, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আরব আলী মাতবার চলার পথে, বসার পথে, কাজ করার পথে কি বলেছে সেই কথাগুলো রেকর্ড করে রাখা দরকার। এবং আমি আরো বিশ্বাস করি শুভ আলী সাহেব একজন শিক্ষিত ব্যক্তি, বিশ্বাস। আরেকটি কথা আমি বলেছিলাম যে আরব আলী মাতবারকে আজকের অন্তত বরিশাল বাসী জানেন তিনি কে, এটা জানতে হবে। তো আগে তো বরিশালের লোককে জানতে হবে, আগে ইউনিয়নের লোককে জানতে হবে, তারপর থানাকে জানতে হবে, বরিশাল জেলাকে জানতে হবে, বিভাগকে জানতে হবে। সমস্ত লোককে কিভাবে আরব আলী মাতবারকে ছড়িয়ে দেওয়া যায়। সবাই যদি আরব আলী মাতবার সম্বন্ধে জানে, তাহলেই আরব আলী মাতবারের কথা আজীবন থাকবে এ দেশে বিদেশে। কিভাবে জানাবেন আপনারা? এটা আপনাদের মধ্যে যারা আরব আলী মাতবারকে নিয়ে যে কমিটি আছে তাদের চিন্তা ভাবনার মধ্যে আনতে হবে। আমি একটা প্রস্তাব দিয়ে যাই, সেটা হচ্ছে এরকম যে আরব আলী মাতবারের সম্পর্কে যদিও গভর্নমেন্টের পুস্তিকা যা আছে সিলেবাসে নাই, কিন্তু আপনারা এই এলাকায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে এখানে ম্যানেজিং কমিটি যেটা আছে সেখানে রিকোয়েস্ট করেন যে একটি প্রশ্ন 5 নম্বর একটি প্রশ্ন আরব আলী মাতবারের উপরে থাকতে হবে। আরজ আলী মাতবার সম্বন্ধে বলছেন। ক্লাস 5-এ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে যদি আপনারা ম্যানেজিং কমিটি বলেন যে তোমাদের একটা সমাজ বিজ্ঞানে এক প্রশ্ন আরব আলী মাতবার থাকা দরকার, যদি ম্যানেজিং কমিটি রাজি হয় ক্লাস 5-এ, তার নিচে নয়, 5-এর চেয়ে আপ টু ক্লাস 8 যদি আপনাদের এই বরিশাল জেলা সমস্ত এগুলো চালু করতে পারেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, 5-এ একটি প্রশ্ন, 6-এ একটি প্রশ্ন, 7-এ একটি প্রশ্ন, ক্লাস 8-এ একটি প্রশ্ন, 9-এ একটা প্রশ্ন, সমাজ বিজ্ঞানের 5টা প্রশ্ন আপাতত যদি চালু করেন, দেখবেন একসময় গভর্নমেন্ট আরব আলী মাতবার কে সমাজ বিজ্ঞানের একটা পাঠ্য ঢুকাই দেবে। কারণ আরব আলী মাতবার সময় লেখাপড়া করলে এখন গভর্নমেন্ট বাধা দিবে না, এরকম অবস্থা বোধহয় নাই। আরব আলী মাতবারের উপরে একটা আলোচনা সভা হবে, সেখানে সমস্ত ছাত্ররা আসবে, যিনি প্রধান বক্তা হবে তাকে 5,000 টাকা দেওয়া হবে। এরকম করতে পারে, সেখানে প্রশাসন সাহায্য করতে পারবে, বেশি সাহায্য করতে হবে, সেখানে আরো সাহায্য করতে হবে, হয়তো আরব আলী মাতবারের নামে আমি পুরস্কারটা দিয়ে দেবেন 5,000 টাকা, এভাবে করতে পারেন। আরব আলী মাতবারকে সবার মনের মধ্যে জাগ্রত করতে হবে। আরব আলী মাতবার কে, কি চিন্তা করতেন সবাইকে জানতে হবে। তো আমি কিছুই জানি না আরব আলী মাতবার সম্বন্ধে। আমি একদিন ডিএনএ চেম্বারে গেছি, ওনার কাছে বই আর অল্প আমি শুনেছিলাম। হাই সাহেব আসছিলেন, হাই সাহেব এখানে বোধ হয় ম্যাজিস্ট্রেট না, আপনার এখানে ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন ওনার সাথে পরিচয় ছিল। উনি এসে ওনার লাইব্রেরিতে বা বাংলা বাড়িতে এসেছিলেন। খুব ভালো, আমি খুব জানি না, তবে আপনাদের মধ্যে যেটা আমি লক্ষ্য করলাম আর কি, আমাদের কথাবার্তার মধ্যে আবেগ আছে। তাকে সামনে নেওয়ার জন্য, তার চিন্তা চেতনাকে সামনে নেওয়ার জন্য আমাদের প্রবল আকাঙ্ক্ষা আছে। আর সুপরি সাহেব কিন্তু ভালো লেখাপড়া জানেন, খুব শিক্ষিত মানুষ, তাকে আপনারা ব্যবহার করেন এবং আরব আলী মাতবারকে নিয়ে আপনারা গবেষণা কেন্দ্র করেন। এবং গবেষণা কেন্দ্র যদি আপনারা গবেষণা কেন্দ্র যে যেমন পারেন তার সাথে যেভাবে কথা হয়েছে কেন, যেভাবে তিনি কথা বলেছেন এবং যিনি শুনেছেন তিনি যেভাবে রিসিভ করেছেন সেই কথাগুলো যদি আমরা রেকর্ড করেন, তাহলে এটা একটা মূল্যবান দলিল হবে ভবিষ্যতের উপরে লেখাপড়া। এইটাকে সুন্দর করে সংস্কার করে ভালো ভালো বই বেরিয়ে যাবে এবং সমাজের জন্য উপকার হবে। মানে সমাজের জন্য যদি গ্রহণ তো করতে হবে, নইলে আমাদের বই দিলে লাভ হয় না। আর এটা আমার একটা পরামর্শ, আমরা সবাই জানেন পরামর্শ দেওয়া খুব কাউন্সিলিং ইজি, বাস্তবায়ন করা খুব কঠিন। আর একটা হলো রাস্তাঘাট নিয়ে যেটা মানে মানুষজন আসতে পারে না, রাস্তাঘাট নিশ্চয় হওয়া দরকার। রাস্তাঘাট সম্বন্ধে আমার একটা বিরূপ ধারণা আছে আর কি। আমরা জানি বাংলাদেশের আগার থেকে প্রচুর রাস্তাঘাট হয়ে গেছে, কারণ চিকিৎসায় প্রচুর রাস্তাঘাট করেছে আর কি। এবং আগামী 5 বছর পরে দেখবে এই রাস্তাঘাট আর থাকছে না।
তখন ঘোরাও চলবে না, গাড়িও চলবে না, হাঁটাও যাবে না। কারণ রাস্তাঘাট আমরা তো গরিব দেশ, রাস্তাঘাট বাংলাদেশ এটা মেনটেন্স করতে পারি না। মেনটেন্স করা কারা করবে? যারা রাস্তা হাঁটবে তাদের এগুলো কন্ট্রিবিউট করতে হবে রাস্তাঘাটে। তবু যেহেতু এখানে আরজ আলী মাতবরের জায়গা, তিনি মহান দার্শনিক আপনারা বলছেন, তার চিন্তা চেতনার সাথে পরিচয় হওয়ার জন্য এদেশের বহু লোক, বোধ করে বিদেশ থেকেও অনেক আসে। সে আসার একটা সুযোগ হওয়া দরকার এবং এটা গভর্নমেন্টকে অবশ্যই দেখতে হবে। আমি অবশ্যই গভর্নমেন্টের তারা এই কাজগুলো যারা করে, এই কাজগুলো যারা করে তাদের সাথে অবশ্যই আলাপ করবো আর কি। এবং আমাদের যখন মিটিং তখনও বলবো আর কি। এবং মনে হয় কত 20-25 লাখ টাকার মধ্যে একটা কাজ হয়ে যাবে, এরকম টাকা লাগে না? এটা মানে খুব ডিফিকাল্ট কাজ নয়। আমি দেখবো। তবে রাস্তাঘাট সম্বন্ধে কিন্তু শহর সম্পর্কে আমার খুব খারাপ ধারণা। আমাদের দেশে এত শহর হচ্ছে, শহর দরকার নাই। এই শহর তো শহর সুন্দর করে কারা যারা শহরে বসবাস করে, যারা বসবাস করে তাদের শহর তৈরি করার ক্ষমতা, তাদের শহর মেনটেন করার ক্ষমতা কিন্তু নেই। খুব ডিফিকাল্ট এত শহর করার। আমি তো গ্রামের ছেলে লেখাপড়া করেছি, আমি তো পাহাড়ি দিকে লেখাপড়া করছি। আমাদের গ্রামের যে একটা বিউটি, গ্রামের যে ঐতিহ্য, এটা কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। আগে দেখেন গ্রামের মধ্যে একটা মুরব্বী দেখলে ছেলেরা আমরা অন্য পথে যেতাম, সেই জিনিসটা কিন্তু রাস্তাঘাট হওয়ার জন্য নষ্ট হয়ে গেছে। ডেভেলপমেন্ট দরকার, যে ডেভেলপমেন্টটাকে আমরা বহন করতে পারবো, সহ্য করতে পারবো, সেটাই কি দরকার। এর বাইরে গেলে কিন্তু আবার রিয়াকশন হবে। তবু ডিএসি সাহেব বলেছেন, আমি ডিএসি সাহেবকে বলবো আপনাদের এই এলাকায় মানে আরুজ আলী মাদ্রাসাকে কেন্দ্র করে যা যা করা দরকার, উন্নয়ন যেটা যারা মানুষজন যারা যে সমস্ত সংস্থা করে তাদের সাথে আমি আলাপ করবো, সরকারের সঙ্গে আলাপ করবো। এই কথা বলে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে, বিশেষ করে সুপুরি সাহেবকে আমরা একসাথে চাকরি করেছি, সেটাকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। ওনাকে কেন্দ্র করে আপনারা একটা সুন্দর একটা কমিটি থাকা ভালো। দ্বন্দ্ব দেন না, দ্বন্দ্বে কিন্তু কোনো কাজ সামনের দিকে নিয়ে যাওয়া যায় না। এটা আমি রিকোয়েস্ট করি। এটা যদি দেখতাম যে দ্বন্দ্ব হবে তখন আমরা আসবো না, অফিসাররা আসবে না, অফিসারদের কিছু করা থাকে না, তবুও সহযোগিতা লাগে। সহযোগিতা সরকারি কর্মকর্তাদের সহযোগিতা লাগে। আর সরকারি কর্মকর্তারা, আমি জেনারেলি কোনো এই যে আলোচনা সবাই পছন্দ করি না, যাই না। আমি আমাকে ঢাকায় বলেছিল, আমি সেই জন্য আসতাম না। ওই যে আমার যে দুজন একজন মাস্টার গেছিল, একজন মানুষরা গেছিল ধর্মপ্রতিষ্ঠান, আমি বলছি ধর্মপ্রতিষ্ঠান আমাকে সেটা নাম নিয়ে করছো। এখানে ডিসি সাহেব সাহিত্যের লোক, তাকে ডাকো। ডিএসি সাহেব দেখেছি যে উনি আরোজ আলী বলে বই দিয়ে পড়াশোনা করেন, ওনাকে বলেন, আমাকে আমি আসি না। তারপরে আসছি বলে সুপুরি সাহেব বলছে, ওই যে ঢাকায় বলছিলাম, আমার বাসায় টেলিফোন করছিলেন, আমার মনে আছে। সেই জন্য আমি আসি এবং আমি আপনাদের এই যে জাতীয় চেতনা আছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড, এগুলোর সাথে আপনাদের চিন্তাভাবনার সাথে আমার চিন্তা একত্রিত করলাম। আমি দেখবো আপনাদের সাথে আর একটা সচেতন থাকলো, ওই যে পরামর্শ দেওয়া খুব সহজ। বাঙালিরা কিন্তু বেশি কথা বলতে পারে, পরামর্শ দিতে পারে, বাস্তবে কিছুই পারে না। আমিও বাচ্চায় কোনো কাজ করে না থাকি বা ওই যে আপনার মনে করেন না, সবাই সব মতে লোক নিয়ে বসে কাজ করে, তাহলে ভালো হবে। আর আমি ডেভেলপমেন্ট বা উন্নয়ন সংজ্ঞাতে এইভাবে যে ভিন্ন মতের লোকদের উদ্যোগ, ভিন্ন মতের লোকের সম্মিলিত উদ্যোগটাই হলো ডেভেলপমেন্ট। যে ডেভেলপমেন্ট সবাই চায়, সেটাই করা উচিত আর কি। এটা বলি আর কি। যেমন এখানে একটা আইডিয়া হলো যে এই যে এখানে ক্লাবের টেলিভিশন ছিল, ফ্যান নিয়ে গেছেন। তার মানে ক্লাব হয়েছে, টেলিভিশন হয়েছে, ফ্যান হয়েছে, সকলের মত ছিল না, নিয়ে গেছেন। সকলের যদি মত থাকতো তাহলে তাই সুন্দর ডেভেলপমেন্ট হতো। আমার এইটা খুবই চিন্তা করে আমি অনেক এইটা আমি যখন দিয়েছিলাম তখন আমি এই কথাই বলতাম যে যেমন চেয়ারম্যান দ্বারা সিটি করে নির্বাচন দেওয়া হচ্ছে, এখন মেয়র হবে, উনি যখন কর্মকাণ্ড করে সব তারা হেরে গেছে, তাদের নিয়ে যদি বসে সিদ্ধান্ত না, সেটা মূল সিদ্ধান্ত হচ্ছে, তাই আমাদের হচ্ছে না।
আর রাস্তাঘাট কিন্তু এই রাস্তাঘাট মানে বিদ্যুৎ ডেভেলপমেন্ট, এই বিদ্যুতের যে গ্রামে রাস্তাঘাটটা কি ডেভেলপমেন্ট না। এই যে এত শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে আমাদের দেশে, এই যে শহীদ সাহেব বলেন, মন্ত্রী বলে শিক্ষামন্ত্রী বলে 3000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। ওভার বার্ডেন এটা সরকার বহন করতে পারতেছে না। সরকার মানে পিপুল টাকা দিতে পারছে না। এখন ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা এখন একটু অন্যভাবে চলে যাচ্ছে। তবু আমরা এই বরিশালের লোকজন আমার ভালো লাগে, বরিশালের লোকজন খুব সচেতন। আমি এখানে শিক্ষিতের হার সাংঘাতিক বেশি এবং প্রতিটি গ্রামে গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এই এলাকার যারা ঢাকা শহরে থাকে, বড় বড় চাকরি করে, ব্যবসা করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেখানে দেখেছি তাদের এলাকার প্রতি টান আছে। এরা স্কুল করে, মাদ্রাসা করে, সাহায্য করে আছে। খুব ভালো, এটা ভালো দিক। এটা সেই জন্য বরিশাল খুব, বিশেষ করে বাউফল তো মানে একটা থানায় অনেকগুলা কলেজ, না অনেক কলেজ আছে। হ্যাঁ, এই এলাকার লোক খুব ভালো লাগে এবং এই এলাকা মানে চাকরি করতে খুব আরাম পাই, আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি খুবই ভালো লাগে। এই আবহাওয়া খুব ভালো, খুবই সুন্দর আর কি। আর এই সবজি যেটা পাওয়া যায় না, চালও পাওয়া যাচ্ছে না, এটা দেখেন আমাদের এখানে। আমাদের খুব ভালো লাগে। সবজি আপনারা আবাদ করেন না, আবার সবজি আবাদ করেন এটা আমার ধারণা এরকম, সবজি কেন আবাদ করেন না বাড়িতে? আমার তো প্রায় 1 বছর হয়ে গেল, 1 বছরই হয় না, 1 বছর হয়ে গেছে। ভালোই আমি ভালোই কাটালাম 1 বছর, খুব সুন্দর লাগবে, পরিবেশ খুব সুন্দর। আমার যে আগে পরামর্শ দিয়েছি কানেকশন করে আমি হচ্ছে দীর্ঘ সবার পরে সব তাড়াতাড়ি বন্ধ করে দাও, আমি সে চেষ্টাই করবো। তবে তারপরও দুজন যারা মঞ্চে আছে এবং ওনার ছেলে, ওনারা যেটা বলেছেন, আপনারা যা বলেছেন তার একটা ধারাবাহিকতায় আমাকে কিছু তুলে ধরা দরকার, শুধু সেটুকু প্রয়াস করা। আসলে মহান দার্শনিক সম্পর্কে এত বিস্ময়কর কথাবার্তা এবং যা কিছু আছে, বই পুস্তকে আছে, আমি আগেই বলেছি। তো তারপরেও আমাদের শ্রদ্ধাভাজন কমিশনার সাহেব বলেছেন যে তাকে পরিচিত করা দরকার। চরবাড়িয়াবাসীকে শুধু পরিচিত করলে চলবে না, নিজের পক্ষে বরিশালবাসীকে পরিচিতি করা দরকার। এবং আরো একটা মূল্যবান কথা বলেছেন যে এক্ষেত্রে আমাদেরকে কোনো দ্বন্দ্বে থাকলে চলবে না, একযোগে চলতে হবে। আরো কিছু কথা বলেছেন, সবজিটা আমার বানানো ইত্যাদি ইত্যাদি। আমি লক্ষ্য করছি না 2 তারিখ থেকে এও কিন্তু যারা বারোদানি মাতব্বরের জীবনীর সাথে সম্পৃক্ত। তিনি একজন বড় উচ্চমানের দার্শনিক ছিলেন, একজন শিক্ষক ছিলেন, একজন ভালো ছিলেন। আমাদের দেশে 90% নীতি গেছে ভাই জমি জমা নিয়ে। জমি জমা সম্পর্কে যারা ভালো জানেন তারা এটা যদি মিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনেক মানব তোমার কমে এবং সেটা তার জীবনদশায় তিনি করে। আমার ফাদার ছোট মেয়ের সামনে আব্দুর রহমান এই সম্পর্কে খুব বলতেন, আমাকেই বলতেন যে ওনাকে যদি পেতাম তা আমাদের জমি জমা কিছু ঝামেলা ছিল ওটা মিটে যেত। তো এই যে কথাগুলো, তো আমি যেহেতু সময় নেব না আবারও বলি যে সবই ওনার জীবনীতে আছে। উনি কমিশনার সাহেব বলছেন যে প্রচলিত ধ্যান ধারণার উদ্দেশ্য, কিন্তু উদ্দেশ্য থাকলেও আমি আবারও বলবো, সবাই আপনারা বলছেন তিনি ধর্মের প্রতি বিদ্বেষী ছিলেন। এটা জীবনে যে কি বলতেন, তার ছেলে মেয়েদেরকে উনি সবকিছু ভাগ করে দিয়েছেন ইসলামী শরিয়া অনুযায়ী। ওনার মাকে উনি গভীরভাবে ভালোবাসতেন। মূল কথা হচ্ছে ধর্মান্তকতা, ধর্মের যে মূল বিষয় প্রগতি বা যেটা কমিশনার বললেন, সেই বিশ্বাস তিনি বিশ্বাস করেন। এবং একটি সত্য কথা আমি বলি, আপনি ইরাকের যুদ্ধ সম্পর্কে বুশের যে ধ্যান ধারণা, এই ধর্মে যারা মূল তত্ত্বে বিশ্বাস, এমনকি পোপ বলতেছেন, ডেসমন্ড টুটু বলতেছেন, সবাই যে বলতেছেন এগুলো ঠিক না। সুতরাং ধর্মের ওই দিকটাকে উনি ভালোভাবে চিনতেন, জানতেন এবং সেটাকেই তিনি প্রকাশ পাওয়া অথবা সবার নিকট পরিচিত করার প্রচেষ্টা চালিয়ে ধর্মান্ধতা আমরা যেটা বলি সেটা আমাদের, এই দুর্বলতা আমাদের, ওনার নয়। সুতরাং ওনার বইকে সবার কাছে পরিচিত করে তুলতে হবে, তাহলে এই গুঞ্জনটুকু এখনো যেটুকু আছে সামান্য মনে হয় এটা ছিল ওই। এবং আমি বলতে চাই যে ওনার যে কথাগুলো, দুটো কথা আমি শুধু বলতে চাই। একটা সমাজ সম্পর্কে বলছেন যে সমাজ মানুষের একা সম্পত্তি না। আজকে পরিবেশ বিজ্ঞানীরা, মানবতাবাদী যারা ধারণা, এগুলোকে আমরা গ্রহণ করবো না। আমি লক্ষ্য করছি ওনার বই পড়া বা এই জীবনী নিয়ে যেটা দেখলেন, কি কঠিন অন্তর্বর্তায় কষ্টের মাধ্যমে তিনি জ্ঞান অর্জন করতে
এখান থেকে রাস্তাঘাট, এখন তো আপনি রাস্তাঘাট করছেন, তখন কি ছিল? এই অবস্থায় তিনি পাবলিক লাইব্রেরিতে গিয়ে বই করতেন এবং বিরাট বিরাট আপনারা বলছেন বই করতেন, যে বই এইরকম একটা ধর্মলিপি অশিক্ষিত মানুষই আমরা বলবো তার পক্ষে অনুধাবন করা কত কষ্টকর ছিল, বারে বার উনি করতেন। সুতরাং এই যে বিদ্যা শিক্ষা আছে একটা গভীর একটা তার ভিতরে আগ্রহ, সময় নেই দেখি বলবো না, তবে আমাদের ছাত্রছাত্রী অনেক সময় দেখি উনি যেতেন সবসময় দক্ষিণ দিকে জ্ঞান চর্চার জন্য, সত্য আবিষ্কারের জন্য, আর আমাদের ছেলেমেয়েরা সব উত্তর দিকে যাচ্ছে। ওইদিকে একটু পার হলেই তো নকল করিয়ে পাস করা সহজ, এবং গার্ডিয়ানরা হয়তো প্রশ্রয় দিচ্ছে। সুতরাং এ সম্পর্কে আমাদেরকে একটু সচেতন হইতে হবে, যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে, শিক্ষকরা যাতে ভালো পড়ান, সে ব্যাপারে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। অনেক সময় আমি দেখি, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার জীবনে যে হিন্দু শিক্ষকদের দেখতাম, তাদের সঙ্গে এখন যে অবস্থাটি চলছে, আমার আগে কয়েকজন হিন্দু শিক্ষক থাকলে বোধ হয় এর পরিস্থিতির অনেকটা উন্নতি। আমার মনে আছে হিরাল মুখার্জি স্কুলের শিক্ষক, আমি তেমন ভালো ছাত্র ছিলাম না, মিডিওকার ছিলাম। আমি একবার অসুখ হলো আমার, আমি পিছিয়ে দিতে পারলাম না। হিরাল মুখার্জি কামত আলী খান আপনাদের এই বিষয় নগরে পাই, এই দুইজনকে বর্ষাকালে আমাদের বাড়িতে গেছে। আমার তখন মনে হয়েছে, আমি তখন লোক থেকে কেমন বুদ্ধি হয়েছে কেমনটা, আমার মনে হচ্ছে আমি যখন দেখলাম ওরা দুজনে আমাদের সেই জীর্ণ দ্বারের দিকে এগিয়ে যাচ্ছেন, আমার মনে হচ্ছে স্বর্গ থেকে দুই দেবতা যেন আমার ধারে এগিয়ে আসছে আর আমাকে যেন কেবল আকর্ষণ করছে। এই যদি ছাত্র শিক্ষকের আকর্ষণ না থাকে তো শিক্ষা কোথা থেকে আসবে? সুতরাং আমি সেই জন্য আমি অনেক কথা বলে চলছি, আমি দুঃখিত। তো আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে অনেক বিলম্বে আমরা শুরু করেছি, কিন্তু ভরসা আমাদের এই যে সবকিছু বইতে আছে, সবই আমরা পাবো। এই বইগুলো হাই স্কুলকে আমরা দিয়ে দিচ্ছি একটা ট্রাস্টের মাধ্যমে, আমার সাধারণ মাদ্রাসার নামে ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের মাধ্যমে আমরা বইগুলো সমস্ত হাই স্কুলে দিচ্ছি, প্রাইমারি স্কুলে দেবো। এখানে যে স্কুলগুলোর নাম বলবো, আমি আশা করবো আপনারা সেই বইগুলো প্রধান অতিথির কাছ থেকে রিসিভ করবেন। যেই থাকেন, একজন অভিভাবক যদি কাছাকাছি থাকেন তিনিও নিয়ে যান, নিয়ে গিয়ে বইগুলো তাদেরকে পুছিয়ে দেন, তারা পড়ুক। এরপরেও যদি অনেক বই দরকার হয়, আমরাও কিন্তু এই ট্রাস্টে খুব ছোট আকারে শুরু করেছিলাম, অত্যন্ত সাহস রাখি এখন যথেষ্ট বই টই আমরা এখন দিতে পারি। এমনকি কমিশনার সাহেব যে বলছেন গবেষণা কিন্তু স্থাপন এবং প্রতি বছর অনুষ্ঠান করা, সমৃদ্ধা প্রকাশ ইত্যাদি ব্যাপারে আমরা যাতে দ্বন্দ্ব না থাকে আমাদের ভিতরে, সবার সাথে আমরা বলবো। আমার সভাপতি থাকতে হবে, নট নেসেসারিলি, আমি চাই না, আমি চাই সবাইকে নিয়ে পরই আমরা বলবো, একটা সবাইকে নিয়ে একটা কমিটি করবো, তাদের ধর্মীয় লোকজন থাকবে, ওনার ওখানেও তো মূর্তি অনেকেই ছিলেন, ওনার যে বক্তব্য মিলে তাদেরকেও আমরা নেব, নিয়ে আমরা একটা কমিটি করবো, দরকার একটা বড় কমিটি করবো। সেই কমিটি করে ঘোষণাটি পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা যদি আপনারা চাইতেন, এভাবেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আর এর সাথে সাথে আমি ফাঁকে বলে রাখছি, নামচুরি হাই স্কুল লাইব্রেরির জন্য জলবাড়ি হাই স্কুল, নাজিরবাড়ি হাই স্কুল, পুরানপাড়া হাই স্কুল, চাকাচুর হাই স্কুল, পাঁচের বই আছে। কাছাকাছি যেই থাকেন বইগুলো নিয়ে স্কুলে পুস্তকের লাইব্রেরিতে আপনারা নিয়ে পড়বেন, ছাত্রছাত্রীরাও পড়বেন। এছাড়া সব প্রাইমারি স্কুলের জন্য এখানে বই আছে, একটি করে ছোটদের আরো জালি খুব প্রাঞ্জল ভাষায় লেখা আছে, এগুলো প্রাইমারি স্কুলের পক্ষ থেকে যারা যারা আপনারা আছেন এগুলো নিয়ে নিতে পারবেন। আর এখন বেস্ট দেওয়া হবে, আগে ঘোষণাটি পাঠ করা হচ্ছে, আপনারা একমত হলে এটা এই অনুযায়ী আমরা শুনবো। ঘোষণা পাঠ করতে তখন আব্দুল মন্ডল। সাঁওতালি ঘোষণা। মহান দার্শনিককে শ্রদ্ধার সাথে স্মরণ করতে এবং প্রতি বছর এমনি একদিনে স্মরণ সভায় মিলিত হওয়ার ভাষা পোষণ করতে, একই সাথে এই একটি স্মরণিকা প্রকাশের প্রয়াস নেওয়া হবে। 2. স্মরণ সভাতে এর স্বশিক্ষিত বিজ্ঞানমুক্ত প্রগতিবাদী মহাপুরুষের জীবন দর্শন তথা জ্ঞান অর্জন ও মানব কল্যাণ সম্পর্কীয় অনুকরণীয় দিকগুলি তুলে ধরা হবে। একই সাথে একটি গবেষণা কেন্দ্র স্থাপনের প্রচেষ্টা নেওয়া হবে। 3. এই মানব দরদী মহাপুরুষের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য কর্মকাণ্ড তার নির্দেশিত ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন ও সক্রিয় করে তোলা হবে। চাই দেশ ও বিদেশের অগণিত ভক্তগণ যাতে স্বাচ্ছন্দ্যে তার স্মৃতি ঘেরা জন্মস্থানে যাতায়াত করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। 5. সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ রক্ষা করে এই ঘটনায় বর্ণিত কার্যাদি সুষ্ঠু সম্পাদন নিশ্চিত করবে বর্তমান পরিচালনা কমিটির কলেবার বৃদ্ধি অথবা
পরিবর্তন মাধ্যমে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। এটা কি আপনারা একমত? তাহলে এটাকে আমরা গ্রহণ করতে পারি। তো এই ঘটনা আমরা গ্রহণ করলাম। আমরা খুব শীঘ্রই এই কমিটির যেটা পুনর্বিন্যাস করা অথবা পরিবর্তন করা এটা আমরা করে নেব। আচ্ছা, বইগুলো আপনারা এক এক করে নিয়ে আসেন। এক এক স্কুলের জন্য সময় কম, আপনারা চলে আসছি। এখন আগে এই বইগুলো সবাই পড়ুন, তারপরে আমরা এই প্রশ্ন সমাজ বিজ্ঞানের সাথে প্রশ্ন করা যায় কিনা সেটা শিক্ষক সমাজের সাথে যোগাযোগ করে আমরা করি নেব। এটা আমাদের উদ্যোগ পয়েন্ট। আসেন আসেন, লামচুরি হাই স্কুল। লামচুরি আছে, একজন আছেন, অভিভাবক আসলে একজন আছেন, থাকার কথা, শিক্ষকরা থাকার কথা। আজকে না থাকলেও আগামীতে যাতে শিক্ষকরা থাকে আমরা অনুরোধ জানাবো, বিনীত ভাবে অনুরোধ জানাবো যে এই মহান নাজির ভাই হাই স্কুল জানা দরকার আমাদের শিক্ষকদের। আজকে অনেক শিক্ষকই আছেন নাই কোষাধ্যক্ষ এবং নাজির হাই স্কুলে পুরানপাড়া স্কুলে কেউ আছেন? কেউ পুষে দিতে পারবে? না থাকলে প্রাইমারি স্কুল আছেন আপনারা? কি নাম? আমরা কিন্তু সই দিলাম না, ব্ল্যাঙ্কেট দিয়ে একজন সই দেবো, আমরা সই করে দেবো। এই প্রাইমারি স্কুল এক একটা করে বই দেবো, ছোটদের আরো যাবে খুব সুন্দরভাবে লিখছেন। যদি প্রাইমারি স্কুলের পক্ষ থেকে কি যে এরকম আছে নিয়ে নেন, যে কটা আছে আপনারা নিয়ে নেন। দরকার হয় আরো যদি কোনো বই চালা দরকার হয় কোনো পাঠাগারে অথবা কোনো স্কুলে আমাদেরকে বললে তাহলে আমরা বই আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, মুকুন্দপট্টি স্কুলে মুকুন্দপট্টি আচ্ছা, বাটনা স্কুলে কেউ আছেন? মুকুন্দপট্টি স্কুল, মুকুন্দপট্টি স্কুল স্কুলের নাম আচ্ছা, বাটনার স্কুলটা আমাদের দিয়ে দাও। পাটনা আছে। উত্তরাঞ্চলে দেন, উত্তরাঞ্চলে কাগজের প্রাইমারি নাজিরবাড়ি স্কুলের, হ্যাঁ লামচুরি স্কুলের, এটা হলো কাগাসুরা প্রাইমারি স্কুল। এটা হলো মকবুল হোসেন রেজিস্টার স্কুল আছে। আচ্ছা, তাহলে মদ্দুল আমসরি দিয়ে দেন। অনেকক্ষণ আমরা এই সবাই আপনাদেরকে কষ্ট দিয়েছি, বিশেষ করে আজকে শ্রদ্ধাভাজন দুজন অতিথি আসায় আমাদের এই সবার আমি বলবো যে আকর্ষণ বেড়ে গেছে এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা এই জন্য গৌরবান্বিত বোধ করছি এবং আমরা আশা করব, আমি শেষ পর্যন্ত বলতেছি, আশা করবো সংস্থাটা যেভাবে বলছেন আমরা একযোগে এই মহান দার্শনিককে আমাদের মাঝে পরিচিত করে চলব। আপনারা একমত? ইনশাআল্লাহ আমরা তা করব। এই বলে আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে এখানে আমাদের সবার সমাপ্তি করতে থাকবে। আল্লাহ আসেন, আপনি দূর থেকে আসছেন, আসেন সামনে, এত কষ্ট করিয়া আমাদের মাঝে। এই ভাবি আসেন,
এত সব কিছু করছে ভাই আবার যাবেন তো আমি বিদেশে মুখার করছি মানুষের আছে তাহলে আমি সবার বিদেশ দিলাম বা বিদেশ নিলাম আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে আইসেন এজন্য তো আপনাকে ধন্যবাদ আমার কাছে আছে